আসসালামু আলাইকুম সবাইকে। শব্দ এবং তরঙ্গের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, বর্তমান অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। বিগত 4টা লেকচারে আমরা মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে অ্যান্ড বেসিক যে জিনিসগুলো জানার ছিল ওইগুলো মোটামুটি জেনে ফেলছি। এখন আরো কিছু জানবো তরঙ্গ চ্যাপ্টারটা নিয়ে। দেখো, খুব বেশি কথা বাড়াবো না, আমি একদম চলে যাচ্ছি কনসেপ্টে। এখন কথা হচ্ছে ভাই, ক্লাসটা কিভাবে তুমি রেকর্ড করবা, মানে কিভাবে তুমি ক্লাসটা করবা। ফার্স্ট অফ অল আমি কি বলি প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবা। এন্ড ভাইয়া কোন টপিকটা বলতেছে তোমার কয়ের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা বলতেছে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমার শর্ট প্রশ্নের জন্য, কোনটা সিকিউর জন্য একটু টুক করে লিখে রাখবা। একটু লিখে রাখবা। এন্ড লিখে রাখার সাথে সাথে তুমি কি করবা, আমি যে টপিকগুলো পড়াচ্ছি প্রত্যেকটা টপিক আমার সাথে খাতায় তুলে ফেলবা। পারবা না? পারতে হবে কিন্তু। ওকে, দেখো আজকের প্রথম টপিকটা হচ্ছে তোমার শব্দ তরঙ্গ। প্রথম টপিকটা হচ্ছে তোমার শব্দ তরঙ্গ। দেখো, শব্দ তরঙ্গ কি, শব্দ তরঙ্গটা আসলে কি তুমি আমাকে একটু বলো তো, একটু জাস্ট তুমি চিন্তা করো। দেখো, শব্দ তরঙ্গ হচ্ছে, শব্দ হলো এমন এক ধরনের তরঙ্গ যা মাধ্যমের কম্পাঙ্কের মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। কি করো, আমার সাথে একটু লেখো। শব্দ তরঙ্গ এমন এক প্রকার তরঙ্গ যা মাধ্যমের কম্পাঙ্কের বা তোমার মাধ্যমের কম্পাঙ্কের মাধ্যমে বা কম্পনের মাধ্যমের আহা টমেটো বড় মজাদার। টমেটো কি আসলে মজাদার? আমার কাছে তো লাগে না মজাদার, যাই হোক তোমাদের কাছে লাগতে পারে। দেখো, শব্দ তরঙ্গ এমন এক প্রকার তরঙ্গ যা মাধ্যমের কম্পনের মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। আমাদের কোথায় পৌঁছায়? কানে পৌঁছায়। আমাদের কানে পৌঁছায়, ঠিক আছে না? হ্যাঁ, কানে পৌঁছাইলো, ঠিক আছে। তখন শব্দ তরঙ্গ হচ্ছে তোমার কি করে, শব্দ তরঙ্গ যখন চলে না, এই শব্দ তরঙ্গ যখন চলে এ হচ্ছে, দেখো এই যে আমি এখান থেকে কথা বলতেছি, কথাটা তোমার ওইখানে কেমনে যাচ্ছে জানো? এইটা হচ্ছে তোমার এই যে মাধ্যমটা কি, মাধ্যমটা এখানে বায়ু না, আমি কিন্তু দেখতে পারতেছি না, বায়ুটাও কিন্তু একটা মাধ্যম। এই বায়ু মাধ্যমে তোমার শব্দটা কি হয়ে যাচ্ছে, কম্পনের মাধ্যমে, মানে একটা হচ্ছে এই যে তোমার হচ্ছে বায়ু আছে না, বায়ুর সাথে সাথে কম্পন হচ্ছে, বায়ু তোমার কম্পন হচ্ছে, বায়ু কম্পনের ফলে শব্দটা তোমার ধীরে 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 সামনের দিকে চলে যাচ্ছে। বুঝছো কিভাবে যায়? কম্পনের ফলে। এখন তোমার দেখো, শব্দর কিছু বেসিক কিছু আছে, যার মধ্যে একটা হচ্ছে তোমার শব্দ চলার জন্য তোমার মাধ্যম দরকার। কি তোমার শব্দ চলার জন্য মাধ্যম প্রয়োজন। শব্দকে তোমার আবার বলা হয় তোমার যান্ত্রিক তরঙ্গ। শব্দটা কি? শব্দ হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গ। শব্দ যান্ত্রিক তরঙ্গ। এর সাথে ভ্যাকুয়াম আছে না, ভ্যাকুয়াম চিনো তোমরা? ভ্যাকুয়ামে কিন্তু তোমার শব্দ হয় না, শব্দ হয় না, এটা মনে রেখো, ঠিক আছে? ভ্যাকুয়ামে তোমার কি হয় না, শব্দ হয় না, শব্দ হয় না। ওকে, আমাদের শব্দ যে শব্দ কি, তুমি আমি কি সব শব্দ শুনতে পারি? আমাকে বলো তো। দেখো, তুমি আমাকে সব শব্দ শুনতে পারি, তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, যখন তুমি দেখবা যে মাঝে মাঝে তোমার আশেপাশে যে পশু পাখিগুলা থাকে, তোমার ছাগল হোক, কুকুর হোক বা অন্য অন্য জিনিস, পাখিটাকি হোক, তুমি দেখবা হচ্ছে এরা ভয়ে আতঙ্ক অনেক সময়
কেমন যেন করে ওঠে। কেন জানো? আমাদের শ্রাব্যতার যে সীমাটা আছে, আমরা শ্রাব্যতার সীমার বাইরে শুনতে পাই না। আমাদের একটা তো শ্রাব্যতার সীমা আছে, আছে তো। এন্ড কুকুরের একটা শ্রাব্যতার সীমা আছে, বিড়ালের একটা শ্রাব্যতার সীমা আছে, হ্যাঁ আছে। এখন বিড়াল, কুকুর, প্রত্যেকটা জিনিসের শ্রাব্যতার সীমা এক এক রকম না, এক একটা কিন্তু এক এক রকম, ভিন্ন ভিন্ন। তুমি যে শব্দ শুনতে পাও না, ওইটা কুকুর শুনতে পারে। তুমি যেটা শুনতে পাও না, ওটা বিড়াল শুনতে পারে। তুমি দেখবে হচ্ছে ওরা হচ্ছে তুমি যে শব্দ শুনো নাই ওইটা, ও তোমার মনে হবে আর সিম্পলি কি হইলো, ও কেন আতঙ্ক হয়ে উঠতেছে। তুমি যে শব্দটা শুনতেছো না, বাতাসে হচ্ছে তোমার কি হচ্ছে, চলে যাচ্ছে এদিক ওদিক দিয়ে, তোমার কানে ঢুকতেছে না। ওটা কুকুর শুনতে পারে, ওটা বিড়াল শুনতে পারে। এন্ড তার জন্য হচ্ছে ভয়ে কেঁপে ওঠে। এন্ড মানুষের দেখো শ্রাব্যতার একটা সীমা আছে। শ্রাব্যতার সীমাটা কত? শ্রাব্যতার সীমা হচ্ছে তোমার 20 হার্টস থেকে তোমার হচ্ছে 20,000 হার্টস। তার মানে কি 20 থেকে 20,000 হার্টস কম্পাঙ্কের শব্দ শুনতে পারে। কম্পাঙ্কের শব্দ মানুষ শুনতে পারে, ঠিক আছে? এটা মানুষ শুনতে পারে, এতটুকু তোমার ক্লিয়ার? ওকে, এরপর দেখো আমাদের শব্দের বৈশিষ্ট্য। দেখো এখন আমরা শব্দ জিনিসটা কি দেখলাম? শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। এটা কি লিখছিলাম আমি? হ্যাঁ, শব্দ হচ্ছে তোমার, তুমি যখন সংজ্ঞাটা দিবে ওখানে লিখবা হচ্ছে শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ যা হচ্ছে কম্পনের মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। এটা একটু মেনশন করো, ঠিক আছে? শব্দ হচ্ছে, ঠিক আছে, এটা একটু জাস্ট এটার সাথে এটা একটু লিখে দিও। শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ যা কম্পনের ফলে আমাদের কানে পৌঁছায়, ঠিক আছে? এটা লিখো। এরপরে দেখো তোমার শব্দের বৈশিষ্ট্য। শব্দের বৈশিষ্ট্য বলতে কি বোঝানো হচ্ছে? তোমার শব্দ হচ্ছে তোমার দেখো যখন উৎপন্ন হয়, এই কিছু ক্রাইটেরিয়া হচ্ছে মেনে চলে। কি হচ্ছে? শব্দ সবকিছু মেনে চলবে। তুমি দেখবো হচ্ছে তুমি তোমার প্রত্যেকটা জিনিসের একটা হচ্ছে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। শব্দের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটু আগে যেটা দেখলাম, এ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ। আমি এক একটা করে স্টার দেব, এক একটা। এই যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। কি শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? শব্দ কি তোমার? শব্দ একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। একটা কি? এটা একটা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে তোমার আয় হায় ওকে, একটা লিখছি। তার হচ্ছে শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন। কি তোমার? শব্দ চলের জন্য মাধ্যম প্রয়োজন। শব্দ চলাচলের জন্য তোমার কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। মাধ্যম ছাড়া কি করতে পারবে না? চলতে পারবে না। এন্ড এর সাথে আর একটা জিনিস, তোমার মাধ্যম পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তন হয়। কি হচ্ছে? তোমার মাধ্যম পরিবর্তন হলে আবার শব্দের বেগ পরিবর্তন হয়। শব্দ নির্দিষ্ট বেগে চলে, প্রতিটা নির্দিষ্ট মাধ্যমে শব্দ নির্দিষ্ট বেগে চলে, নির্দিষ্ট বেগে চলে। নির্দিষ্ট বেগে চলে, নির্দিষ্ট বেগে চলে, ঠিক আছে, সমস্যা নাই। মাধ্যম পরিবর্তনের সাথে সাথে মাধ্যম পরিবর্তন হলে শব্দের বেগের পরিবর্তন ঘটে। শব্দের বেগের কি ঘটে? বেগের পরিবর্তন ঘটে, বুঝছো? এগুলো কিন্তু মনে রাখা লাগবে তোমার। এগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে বলবে, তোমার মাল্টিপল যে প্রশ্নগুলো আছে না, বলবে কোনটা হচ্ছে তোমার শব্দের বৈশিষ্ট্য, কোনটা তোমার শব্দের বৈশিষ্ট্য না। এইটা তোমার কিসের জন্য? এটা তোমার ক এর জন্য,
অনুধাবন অর্থাৎ খ বলা হবে তোমার শব্দের 3টা বৈশিষ্ট্য লেখো, শব্দের 3টা বৈশিষ্ট্য লেখো বা শব্দের 4টা বৈশিষ্ট্য লেখো। এর সাথে এমসিকিউতে বলা হবে নিচের কোনটি তোমার শব্দের বৈশিষ্ট্য, নিচের কোনটি তোমার শব্দের বৈশিষ্ট্য না। ওকে, এন্ড সাথে হচ্ছে তোমার এমসিকিউ যেগুলো হচ্ছে তোমার মাল্টিপল চয়েস, যেগুলো আছে মাল্টিপল চয়েস ওইগুলো আর কি, বুঝছো, যেটা হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলি। এইগুলা গেল। দেখো আরো কিছু পাবো, আরো কিছু আসবে, আমি একটু উপরে উঠাই দিচ্ছি। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ লেখো। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনগুলা? যেগুলো হচ্ছে তোমার মাধ্যমের সাথে সমান্তরালি চলে, যেগুলো হচ্ছে তোমার মাধ্যমের সাথে সমান্তরালি অগ্রসর হয়, মাধ্যমের সাথে সমান্তরাল ভাবে মাধ্যমের সাথে সমান্তরালে অগ্রসর হয়। দেখো তারপর আবার শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং হচ্ছে তোমার আর্দ্রতার উপর নির্ভর করে। কি তোমার শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে, বুঝছো, তাপমাত্রা এবং হচ্ছে আর্দ্রতার উপর নির্ভর করে। এইখানে নির্ভরশীলতার ব্যাপার যেটা, এখানে তোমার তাপমাত্রা বেগ যেটা আছে, বেগ সমানুপাতিক √T এর সমান হয়। এইটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট একটা হচ্ছে তোমার সমানুপাতিক হারে দেওয়া আছে। মানে তোমার তাপমাত্রা তোমার বেগের সাথে তাপমাত্রা সম্পর্কটা কিভাবে, তোমার বেগ বৃদ্ধি পাবে কিভাবে, √T এর সমানুপাতিক হারে। এইখানে যে তোমার আর্দ্রতা আছে, আর্দ্রতার ব্যাপারে জাস্ট করলে এইটা তুমি জানতে পারবে, আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, আর্দ্রতা যদি তোমার দুইটা কাজ হতে পারে, একটা আর্দ্রতা বৃদ্ধি আর একটা হ্রাস। যদি তোমার বৃদ্ধি পায় তাহলে তোমার বেগ বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস পায় তাহলে তোমার বেগও হ্রাস পাবে, বুঝছো। তোমার বেগ বৃদ্ধি মানে কি, তোমার ওই পরিবেশটায় আর্দ্রতা বৃদ্ধি পাইছে। আবার বেগ বা আর্দ্রতা হ্রাস মানে কি, ওই জায়গায় আর্দ্রতা হ্রাস পাওয়া মানে কি বেগটা হ্রাস পেয়েছে, আর বেগটা হ্রাস পাওয়া মানে কি তোমার আর্দ্রতা হ্রাস হয়েছে। এটা বুঝছো না? দেখো এইটা হয়েছে কিনা আমাকে বলো, আর এইখানে আর্দ্রতা হয়েছে নাকি বলো। আর তুমি দেখবা হচ্ছে তাপমাত্রা যেটা আছে, তোমার তাপমাত্রা সাধারণত 0°C তাপমাত্রা কত, 0°C তাপমাত্রা। আমি একটা নতুন পেজ নেই। হ্যাঁ দেখো আমরা কি পাইছি, বেগ ও তাপমাত্রার সম্পর্ক, বেগ ও তাপমাত্রার সম্পর্ক। ঠিক আছে, বেগ ও তাপমাত্রার সম্পর্ক আমরা কি দেখছি, B সমানুপাতিক √T, এইটা দেখছি, B সমানুপাতিক √T। এন্ড তুমি দেখবা যে তোমার 0°C তাপমাত্রায়, যখন তোমার তাপমাত্রাটা 0°C জন্য তোমার বেগটা হচ্ছে 330 মিটার/সেকেন্ড, বুঝছো। এটা কি তোমার 0°, এন্ড প্রতি °C তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধি পেলে তোমার হচ্ছে কি হয়, 0 পয়েন্ট বৃদ্ধি পেলে বেগ
তোমার অ্যাপ্রক্সিমেটলি 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এটা একটু মনে রেখো, এইটা সুন্দর একটা জিনিস। এখন আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই। এখন তোমাকে বলা হইলো, দেখো একটা প্রশ্ন আমার সাথে লিখো যে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বস্তুর বেগ 400 মিটার পার সেকেন্ড হলে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুটির কি কত, বেগ কত? দেখো তো এখানে তাপমাত্রা কত বৃদ্ধি হয়েছে। এইটা যখন করবা, আমরা কি জানি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইলে তোমার হচ্ছে বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি তাপমাত্রা বৃদ্ধিটা বের করো। তাপমাত্রা বৃদ্ধি তোমার ডেল টি দ্বারা প্রকাশ যদি করো, এটা কত হচ্ছে তোমার 100 - 50, দ্যাটস মিন তোমার 50 ডিগ্রি সেলসিয়াস। এটা কি তোমার তাপমাত্রা বৃদ্ধি। দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। সুতরাং 50 মিটার পার সেকেন্ডের জন্য কি পাবে? সুতরাং তুমি লিখতে পারো 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে তোমার 0.6 ইন্টু 50 মিটার পার সেকেন্ড, পাচ্ছে কত হয় 30, তার মানে কি তোমার 30 মিটার পার সেকেন্ড। সুতরাং এখন এইটা তাপমাত্রা বৃদ্ধির জন্য করছে, আর আগে একটা বেগ ছিল, তার মানে কি এইটার সাথে যোগ করা লাগবে। সুতরাং নতুন যে তোমার তাপমাত্রা, নতুন যে বেগটা হয়েছে সেটা কি করব, একটু সরে, হ্যাঁ ওকে। দেখো সুতরাং তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড, তাহলে নতুন তাপমাত্রাটা কত হবে? সুতরাং নতুন তাপমাত্রা বা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর বেগ বি ইকুয়াল হচ্ছে তোমার ওই যে আগে কত ছিল তোমার 400 মিটার পার সেকেন্ড না? হ্যাঁ 400 মিটার পার সেকেন্ড, 400 প্লাস কত 30, মানে এটা মিটার পার সেকেন্ড, তার মানে কি এটা হচ্ছে তোমার 430 মিটার পার সেকেন্ড। পারবে না এটা? এই টাইপটা পারবে কিনা? আবার যদি উল্টাভাবে বলা হয়, তোমার বলা হয়েছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুর বেগটা এত দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে বস্তুর তাপমাত্রাটা কত হবে? দেখো তোমার যদি বাড়লে কি হয়েছে, তাপমাত্রা বাড়লে তোমার বেগটা কি হয়েছে, বাড়ছে। আবার তাপমাত্রা তোমার যদি কমে, বেগটা কি হবে? সেম অনুপাতে কমবে। মানে 1 ডিগ্রি যদি তাপমাত্রা কমে, তোমার বেগটা কত কমবে? 0.6 মিটার পার সেকেন্ড। বুঝছো? এইটা বুঝছো কিনা বলো আমাকে। এইটা বুঝলে বলো যে জি ভাইয়া বুঝতে পারছি। এইটা আমাকে বলো বুঝছো কিনা, আশা করি বুঝছো। এই যে এইটা ক্ষয়ের জন্য, এইটা কেন, এটা খ। এখন কথা হচ্ছে যে সকল কারণে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন তোমাকে খ নম্বর প্রশ্ন করবে শব্দ কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটি? অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করো, শব্দ কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ, এইরকম একটা প্রশ্ন আসবে, তুমি লিখবা। দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো, দেখো লিখো যে তরঙ্গ
গের যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর সাথে একটা কি যেন কোন বইতে যেন এটা দেখছিলাম, যাই হোক আমি অন্যভাবে লিখে দিই, আর বুঝতে সুবিধা হবে। দেখো লিখো, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো তরঙ্গের গমনের দিকেই সামনে এত সামনে পেছনে কম্পনের ফলে সামনের দিকে অগ্রসর হয় তাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। দেখো, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো তরঙ্গের গমনের দিকে সামনে পেছনে কম্পনের ফলে সামনের দিকে অগ্রসর হয়, তাকে হচ্ছে আমাদের কি বলে? তাকে হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এন্ড সেম ভাবে তুমি হচ্ছে লিখবা শব্দ মাধ্যমের কণার সাথে সামনে পেছনে, একে আবার অন্যভাবে লিখতে পারি আমরা, সামনে পেছনে বা সমান্তরালে বা সামনে পেছনে বা হচ্ছে তোমার সমান্তরালে কম্পনের ফলে সামনের দিকে অগ্রসর হয় বলে শব্দ তরঙ্গকে তোমার কি বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। বুঝছো এটা? দেখো, ফার্স্ট অফ অল তুমি লিখবা অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি। অনুদৈর্ঘ্য তরঙ্গটা শব্দ তরঙ্গ কেন হবে, এটা কিভাবে লিখবা? অনুদৈর্ঘ্য তরঙ্গের সাথে তোমার শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো মিলে যায়, তাহলে হবে না? হ্যাঁ হবে। ফার্স্টে আমরা লিখছি যে সকল তরঙ্গ মাধ্যমের তরঙ্গের সাথে সমান্তরাল ভাবে বা হচ্ছে তোমার সামনে পেছনে কম্পনের ফলে অগ্রসর হয়, তাদের হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। ঠিক আছে না? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তোমার শব্দ তরঙ্গ তোমার সামনের দিকে অগ্রসর হওয়ার সময় মাধ্যমের সাথে সামনে বা পেছনে কম্পনের অথবা হচ্ছে তোমার সমান্তরাল কম্পনের ফলে অগ্রসর হয় বলে আমরা শব্দ তরঙ্গকে কি বলতে পারি? শব্দ তরঙ্গকে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। ওকে, এই যে পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারী ও শিশুদের গলার স্বর তীক্ষ্ণ কেন? এইটা বলো। দেখো, আমি তোমাদের একটা জিনিসটাকে বোঝাই। দেখো, তোমার হচ্ছে এটা ফুসফুস,
দেখো শব্দ যখন এখান থেকে উৎপন্ন হয় না, ধরো তোমার একটা শব্দ যখন উৎপন্ন হয়, এখানে ফুসফুস এন্ড তোমার হচ্ছে এখানে একটা ইয়ে থাকে, উইন্ড পাইপ। দেখো এই যে উইন্ড পাইপ যেটা আছে না, উইন্ড পাইপ এর মাধ্যমে উইন্ড পাইপের মাধ্যমে শব্দ বাহিরের দিকে আসে, এই যে উইন্ড পাইপ যেটা আছে না, উইন্ড পাইপের এখানে হচ্ছে তোমার ষড়যন্ত্র বা ল্যারিক্স থাকে। এখানে কি থাকে তোমার ষড়যন্ত্র আছে না, ষড়যন্ত্র ওইখানে তোমার হচ্ছে একটা ইয়ে থাকে, ভোকাল কর্ড থাকে। কি তোমার ভোকাল কর্ড, ঠিক আছে। এই যে ভোকাল কর্ড যেটা আছে, ভোকাল কর্ডে যত বেশি কম্পন সৃষ্টি হবে শব্দ তত তীক্ষ্ণ। ভোকাল কর্ডে দেখো, ভোকাল কর্ডে এ যত বেশি কম্পন হবে শব্দ তত কি হবে তোমার তীক্ষ্ণ হবে, শব্দ তত তীক্ষ্ণ হবে, ঠিক আছে। ভোকাল কর্ডে যত বেশি কি হবে তোমার কম্পন হবে, শব্দ তত তীক্ষ্ণ হবে। ওকে, এইটা আমি হচ্ছে একটু সাইড করে বক্স করে দিচ্ছি। এইটুকু বুঝছো কিনা? তোমার একটা শব্দ যখন উৎপন্ন হয়, ওই শব্দটা উৎপন্ন হয় প্রথমে ফার্স্ট অফ অল আমাদের ফুসফুস থেকে। আর ফুসফুসের ওইখানে হচ্ছে, ফুসফুসের এখানে একটা হচ্ছে তোমার ওয়াইন পাইপ থাকে, আর পাইপ থেকে হচ্ছে শব্দটা তোমার হচ্ছে ষড়যন্ত্রের এদিকে আসে। আর ষড়যন্ত্রের এদিকে আসার সময় একটা হচ্ছে তোমার কি পায়, একটা হচ্ছে তোমার এই যে ওয়াইন পাইপটা পায়, আর ওয়াইন পাইপটা ষড়যন্ত্র এখানে কি করে, কম্পাঙ্ক সৃষ্টি করে। আর ওখানে থাকে, ওটাকে কি বলা হয় ষড়যন্ত্রের ওইখানে হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার কি থাকে, এখানে কি থাকে একটা হচ্ছে তোমার বাল্বের মধ্যে একটা জিনিস থাকে। এই যে ভোকাল কর্ড যেটা হচ্ছে বাল্ব টাইপ একটা জিনিস, ঠিক বুঝছো? বাল্ব টাইপ একটা জিনিস, বাল্ব টাইপ ওই একটা জিনিসের উপর যত বেশি কম্পানো হয় শব্দ তত তীক্ষ্ণ হয়, যত কম কম্পানো হয় শব্দ তত কম তীক্ষ্ণ হয়। এখন দেখো এইটার অ্যান্সারটা তুমি কিভাবে লিখবা, তুমি আমার সাথে লিখো। দেখো তুমি সুন্দর করে প্রথমে লিখবা ভোকাল কর্ডে যত বেশি কম্পন হয়, দেখো শব্দ উৎপন্ন হওয়ার সময় ভোকাল কর্ডে যত বেশি কম্পাঙ্ক তৈরি করে শব্দ তত বেশি তীক্ষ্ণ হয়, ঠিক আছে। শব্দ তত বেশি তীক্ষ্ণ হয়। এখন লিখবা পুরুষ মানুষের, বা হচ্ছে তুমি লিখবা পুরুষের, ওকে এতটুকু হয়েছে। দেন তোমার পুরুষের, দেখো পুরুষ মানুষের বয়স বা ছেলে মানুষের, কারণ ছেলে মানুষ যখন বড় হয় তখন তাদেরকে পুরুষ বলা হয়। দেখো ছেলেকে মেয়ে বানাই দিচ্ছি, ছেলে মানুষের বয়স বাড়ার বৃদ্ধির সাথে সাথে বয়স বৃদ্ধির সাথে সাথে
তোমার ভোকাল কর্ড শক্ত হতে থাকে। ভোকাল কর্ড কি হতে থাকে? ভোকাল কর্ড শক্ত হতে থাকে। ভোকাল কর্ড শক্ত হতে থাকে এন্ড ভোকাল কর্ড যেহেতু শক্ত হয় সেক্ষেত্রে কি কম্পাঙ্কটা কম হয়। ভোকাল কর্ড শক্ত হওয়ার ফলে কম কম্পাঙ্ক কি করে? কম কম্পাঙ্ক হচ্ছে তোমার ক্রিয়েট করে, কম কম্পাঙ্ক তৈরি করে বলে গলার স্বর মোটা শোনায়। মেয়েদের বয়স বৃদ্ধির সাথে ভোকাল কর্ড কি হয় না? ভোকাল কর্ড হচ্ছে তোমার শক্ত হয় না, বরং আগের মতোই থাকে। বলে শব্দ চিকন শোনায়। বুঝছো? এইটা বুঝলে? বুঝছো কিনা বলো? আমার লিখতে জীবন শেষ হয়ে গেছে। দেখো ফার্স্ট অফ অল আমরা কি ফুসফুস থেকে হচ্ছে তোমার শব্দ হচ্ছে ক্রিয়েট হচ্ছে, দেন হচ্ছে তোমার উইন্ড পাইপ দিয়ে হচ্ছে ষড়যন্ত্রের উইন্ড পাইপ দিয়ে শব্দটা বের হচ্ছে যখন ষড়যন্ত্র ওইখানে যে একটা বাল্ব বা হচ্ছে তোমার ভোকাল কর্ড আছে ওইখানে কি হয়? কম্পন সৃষ্টি করে। যত বেশি কম্পন সৃষ্টি হবে শব্দ তত তীক্ষ্ণ এবং হচ্ছে তোমার যত চিকন হবে। এন্ড আমরা ছেলেরা যখন বড় হয়ে যায় আমাদের এই যে ভোকাল কর্ডে যে হচ্ছে তোমার সেটা ভোকাল কর্ড যেটা আছে ষড়যন্ত্রে ওইটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। শক্ত হলে দেখো তো কম্পন কম হবে না সাধারণত। তুমি একটা দেখো তো, আমি একটা জিনিস দেখাই, দাঁড়াও একটা জিনিস দেখা। এই যে এখানে কিছু নাই ওরকম, কিছু থাকলে দেখাইতে পারতাম। ধর তোমার কাছে একটা খাতা আছে না? তোমার কাছে তো খাতা আছে, আর তুমি একটু খাতাটা খেয়াল করো তো। তুমি খাতা দেখো, একটা পেজ দেখো, একটা পেজ যখন তুমি হচ্ছে ফ্যানের সামনে রাখো নরম, অনেক বেশি কম্পন হয় না? অনেক বেশি নড়াচড়া করে না? হ্যাঁ, অনেক বেশি নড়াচড়া করে। দেখো তোমার শব্দ বেশি হচ্ছে, শব্দ তীক্ষ্ণ শোনাবে। দেখো তোমার একটা বই রাখবা, পুরো একটা বই তুমি বাতাসের সামনে রাখো, দেখো শব্দ কিন্তু হবে না, খুব কিন্তু কম হবে। তুমি এখান থেকে বুঝতে পারো যে শক্ত যদি হয় ভোকাল কর্ডটা, তীক্ষ্ণতা হ্রাস পাবে। আর এই জন্য তোমার ছেলে মানুষ যখন বড় হয় ভোকাল কর্ডটা শক্ত হয় এন্ড তীক্ষ্ণতা হ্রাস পায়। এন্ড তীক্ষ্ণতা যখন হ্রাস পাওয়া যায় তখন কেমন শোনায়? মোটা শোনায়। এন্ড সেম ভাবে যখন মেয়েরা বড় হয় তখন ওদের ভোকাল কর্ডটা আগের মতোই থাকে, কিছুটা চেঞ্জ হলে হতে পারে ক্ষেত্র বিশেষ, তবে এইটা আহামরি চেঞ্জ হয় না যে ওদের গলাটা মোটা হওয়া যাবে, এরকম হয় না। তাহলে কিন্তু কেমন যেন শোনাইতো না। আর যাই হোক, এখন এইটা বুঝছো কিনা কেন ভোকাল কর্ডের পরিবর্তনের জন্য শব্দের তীক্ষ্ণতা এবং হচ্ছে তোমার হচ্ছে মিষ্টতা হ্রাস বৃদ্ধি ঘটে। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো কি আছে, এই দেখো শ্রাব্যতার পাল্লা এবং শব্দোত্তর ও শব্দোত্তর তরঙ্গ। ওকে, শ্রাব্যতার পাল্লা দেখো, আমরা দেখো শ্রাব্যতার পাল্লা জিনিসটা কি? শ্রাব্যতার পাল্লা দেখো, শ্রাব্যতার পাল্লার জিনিসটা তুমি খেয়াল করো, আমরা হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জের কম্পাঙ্গের শব্দ শুনতে পারি। এন্ড তাকেই আমরা দেখো, আমরা যে নির্দিষ্ট কম্পাঙ্গের শব্দ
শুনতে পারি তাকে শ্রাব্যতার পাল্লা বলে। শ্রাব্যতার পাল্লা বলে। ঠিক আছে, এই শ্রাব্যতার পাল্লা তোমার হচ্ছে শ্রাব্যতার পাল্লা এক একটা প্রাণীর জন্য এক এক রকম। শ্রাব্যতার পাল্লা হচ্ছে তোমার এক একটা প্রাণীর জন্য এক এক রকম, বুঝছো? শ্রাব্যতার পাল্লা বলে। এন্ড মানুষের শ্রাব্যতার পাল্লা দেখো, তোমার মানুষের শ্রাব্যতার পাল্লা হচ্ছে তোমার মানুষের শ্রাব্যতার পাল্লা তোমার 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। 20 হার্টজ থেকে তোমার হচ্ছে 20,000 হার্টজ পর্যন্ত, বুঝছো? এখন 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত, এটা কিসের জন্য? এটা হচ্ছে তোমার মানুষের শ্রাব্যতার সীমা। এখন তোমার ক্ষেত্র বিশেষ এইটা হচ্ছে এই রেঞ্জে যদি হয় কোনো একটা যে কোনো শব্দ এই রেঞ্জে হইলে শুনতে পারবো, এই রেঞ্জের কম বা বেশি হলে শুনতে পারবো না। দেখো এই যে দেখো, আবার এইটা গেল কি তোমার, এটা হচ্ছে তোমার মানুষের শ্রাব্যতার পাল্লা। এখন এর থেকে যদি কোনো তরঙ্গ কম হয় তাকে কি বলা হয় জানো? তাকে বলা হয় ইনফ্রাসনিক তরঙ্গ। দেখো 20 হার্টজের থেকে যদি কম হয়, দেখো 20 হার্টজ এর কম কম্পাঙ্কের শব্দকে তোমার হচ্ছে ইনফ্রাসনিক বলে। ইনফ্রাসনিক বলে। তার মানে কি তোমার 20 হার্টজের কম কম্পাঙ্কের শব্দকে ইনফ্রাসনিক বলে, বুঝছো? ইনফ্রাসনিক কি? ইনফ্রাসনিক বলতে নিচু বোঝায়, এন্ড আল্ট্রা বলতে উপরে বোঝায়। কারণ হচ্ছে তোমার 20,000 হার্টজ এর উপরের বেশি কম্পাঙ্কের শব্দকে তোমার বলা হয় আল্ট্রাসনিক শব্দ বলে। তোমরা যারা গোয়েন্দা বইটি পড়ে হচ্ছে অভ্যস্ত আছো, তারা হচ্ছে ইনফ্রাসনিক এন্ড আল্ট্রাসনিক শব্দটা মেবি শুনছো কখনো না কখনো। এই যে এই দুইটা শব্দ ইনফ্রাসনিক এন্ড আল্ট্রাসনিক শব্দটা মেবি তোমরা হচ্ছে শুনছো। তুমি দেখো তো কখনো এই শব্দগুলো শুনছো কিনা? ইনফ্রাসনিক তুমি যদি কখনো গোয়েন্দা বইটই পড়ো, তোমার ইনফ্রাসনিক একটা যন্ত্র বা ইনফ্রাসনিক যন্ত্র ইউজ করা হয়, যেটা দ্বারা কি করা হয় জানো? তোমার অল্প যে তোমার কম্পাঙ্কের শব্দগুলো আছে না, ওইগুলোকে তোমার হচ্ছে শোনার জন্য ব্যবহার করা হয়। ওইটার মাধ্যমে তুমি যদি আস্তে আস্তে কথা বলতেছে, ধরো অনেক দূরে কথা বলতেছে, বা হচ্ছে ওই কম্পাঙ্কটা হচ্ছে তোমার 20-এর কম, ওইটা শোনা যায়। আবার অনেক জোরে কথা বলতেছে, অনেক জোরের কোনো কিছু, ধরো তোমার হচ্ছে কি বলে, এই যে যাই হোক কোনো একটা জিনিস বা বড় শব্দ করে যেটা হচ্ছে আমাদের শোনার মানে সাধ্য নাই, ওইগুলো শোনার জন্য আল্ট্রাসনিক হচ্ছে তোমার যন্ত্রগুলো ইউজ করা হয়। ওইগুলা ইউজ করলে আমরা হচ্ছে কি করতে পারি, 20,000 হাজার বেশি যে শব্দগুলো আছে কম্পাঙ্কের, ওইগুলো আমরা হচ্ছে শুনতে পারি। এইটা বুঝছো কিনা? আলট্রাসনিক ইনফ্রাসনিক ব্যাপারটা বুঝছো আশা করি। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার নতুন একটা পেজ নেই, সেটা হচ্ছে তোমার নতুন পেজ নেওয়া লাগবে না, দাঁড়াও একটা জিনিস পিছনে চলে গেছে, বুঝছো? ওইটাকে আমি হচ্ছে সামনে নিয়ে আসি। শব্দ তো ওইটাই আছে, উপরেই তো লইছে না। যাই হোক, এখন হচ্ছে তোমার শব্দাত্মক দেখো শব্দাত্মক শব্দটা কি? তোমার শব্দাত্মক শব্দ হচ্ছে তোমার আল্ট্রাসনিক শব্দকে হচ্ছে তোমার শব্দাত্মক শব্দ বলা হয়। আলট্রাসনিক শব্দকে তোমার হচ্ছে শব্দাত্মক শব্দ বলা হয়। দেখো তোমার যে শব্দের কম্পাঙ্ক 20,000 থেকে বেশি,
তাদেরকে তোমার হচ্ছে শব্দাত্মক শব্দ বা হচ্ছে তোমার আল্ট্রাসনিক শব্দ বলা হয়। দেখো আমার সাথে লিখো, যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজ এর বেশি, তাদের তোমার আলট্রাসনিক শব্দ বা শব্দোত্তর শব্দ বলে, বুঝছো? আলট্রাসনিক বা হচ্ছে তোমার শব্দোত্তর শব্দ বলে। আলট্রাসনিক বা হচ্ছে তোমার শব্দোত্তর যে শব্দ আছে, এইগুলোর বিভিন্ন ইউজ আছে, বুঝছো? এগুলো হচ্ছে তোমার ইউজ করে বিভিন্ন কাজ করা হয়। এগুলা ধরো বিভিন্ন কাজ করা হয়, তুমি দেখবা এর মধ্যে একটা হচ্ছে তোমার, দেখো আলট্রাসনিক শব্দ যে কি এটা জানলাম, এর ব্যবহারটা দেখো, এর দ্বারা কি কি করা যায়। ব্যবহার, আলট্রাসনিক শব্দের ব্যবহার যদি তুমি দেখতে যাও, ফার্স্ট অফ অল এটা আমরা কি করি, এটা আমাদের কোথায় ইউজ করা হয়? ফার্স্ট অফ অল এটা ইউজ করা হয় হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফিতে। সোনোগ্রাফি, দেখো আলট্রাসোনোগ্রাফিতে হচ্ছে দেখবা হচ্ছে তোমার অনেক সময় কিন্তু তোমার নবাগত যে সন্তান আছে তার কিন্তু ক্ষতি হয়। কেন জানো? এখানে আলট্রাসনিক শব্দ ইউজ করা হয়, এন্ড এইখানে এই শব্দটা কিন্তু অনেক বেশি হয়, অনেক বেশি শব্দ, এই জন্য কি ক্ষতি হইতে পারে। একটা হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফিতে, তারপর হচ্ছে তোমার কিডনির পাথর ভাঙতে, ব্যবহার করা হয়, কিডনির পাথর ভাঙতে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তোমার জাহাজের তোমার হচ্ছে সোনার ব্যাপারটা আমি পরের ক্লাসে দেখাবো। শিল্পে ফাটল নির্ণয়, তোমার শিল্পে ফাটল নির্ণয়ের ব্যাপারটা কি বুঝছো? শিল্পে ফাটল মানে হচ্ছে তোমার বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জিনিস তৈরি করে, তোমার দেখা যায় একটা ভাস্কর্য এইসব ব্যাপার স্যাপার যেগুলো আছে, ওইগুলো যে তৈরি করে, ওইগুলো তৈরি করা দেখবা হচ্ছে তোমার ক্ষেত্র বিশেষ কি হয়, তোমার অনেক দিন হাজার বছর থাকার পরে ক্ষতিগ্রস্ত হয় না, ভিতরে স্পট পড়ে না। দেন এখানে কি হয় আবার তোমার দেখা যায় ভেঙে যাবে কিনা, এন্ড এইগুলো চেক করার জন্য তোমার হচ্ছে আলট্রাসনিক শব্দ ব্যবহার করা হয়। আলট্রাসনিক বা হচ্ছে তোমার হচ্ছে শব্দোত্তর শব্দ যেগুলো আছে, এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে খুব সহজে এটা জানতে পারি। এন্ড দেখো আমাদের 4টা ইউজ আছে, 4টা ইউজ যে আছে এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য জরুরি। এমসিকিউর জন্য এটা জরুরি, তোমার হচ্ছে আলট্রাসনিক বা হচ্ছে তোমার শব্দোত্তর শব্দ ব্যবহার নিচের কোনটি বহু নির্বাচনতে আসতে পারে। তাহলে তোমার হচ্ছে খ নাম্বার বলতে পারে, এটা হচ্ছে তোমার এমসিকিউ, আর হচ্ছে তোমার খতে বলতে পারে আলট্রাসনিক শব্দের 3টা বা 4টা তুমি ব্যবহার লিখো, বুঝছো? এরকম লিখতে পারে। এন্ড আজকের লেকচারটা আমরা এই পর্যন্ত পড়বো, এন্ড পরের লেকচারে হচ্ছে আমরা আলোর প্রতিফলন, প্রতিধ্বনি, এইসব ব্যাপার সমান বা ইকোটিকো এই জিনিসগুলো হচ্ছে নিয়ে পড়াশোনা করবো। আজকের লেকচারটা দেখো আমরা কি পড়ছি। ফার্স্টে দেখো আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি। ফার্স্টে দেখো আমাদের শব্দ তরঙ্গ কি, শব্দ তরঙ্গ কয়েকটা বৈশিষ্ট্য পড়ছি। এরপরে কি দেখছি আমরা, শব্দ তরঙ্গ যে হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটা দেখছি কিভাবে হয়েছে, সেটা কিন্তু আমি ব্যাখ্যা করছি কিভাবে হয়েছে। তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য ফার্স্ট অফ অল আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্য মাধ্যমের সাথে সমান্তরাল ভাবে সামনে পেছনে কম্পনের মাধ্যমে আগানো লাগে বা অগ্রসর হওয়া লাগে। এন্ড শব্দ তরঙ্গ যেহেতু তোমার সামনে পেছনে সমান্তরাল ভাবে কম্পনের মাধ্যমে অগ্রসর হয়, সেজন্য কি হয়েছে, এটা হচ্ছে তোমার কি হয়েছে, শব্দ তরঙ্গ। একটা হয়েছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়েছে। এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখছি। প্রথমে শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ, একটা মাধ্যম দরকার, এর হচ্ছে তোমার একটা প্রতিটা মাধ্যমের নির্দিষ্ট একটা বেগ থাকে, আর মাধ্যম চেঞ্জের সাথে তোমার বেগটা চেঞ্জ হয়। এখানে তুমি হচ্ছে এখানে আর একটা অ্যাড করতে পারো,
এর হচ্ছে তোমার শ্রাব্যতার সীমা, শব্দ বা শব্দের না, এটা দরকার নাই। শব্দের বেগ মাধ্যমের এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা স্টার দেওয়া ভুল হবে, বুঝছো? এইটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা, বুঝছো? এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটা আছে। তারপর কি পড়ছি আমরা? এরপর বলছি তোমার বেগ এবং হচ্ছে তাপমাত্রার সাথে যে সম্পর্ক। এখানে সুন্দর একটা ম্যাথ করছি, ছোট একটা ম্যাথ বাট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এমসিকিউ এর জন্য। এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? এমসিকিউ এর জন্য। এরপরে কি পড়ছি? এরপরে পড়ছি হচ্ছে আমরা এই যে সুন্দর একটা ম্যাথ করলাম, এরকম টাইপের ম্যাথ তোমার আসতে পারে ক্ষয়। এই যে তারপর পড়ছি হচ্ছে কেন কোন কারণে শব্দ অনু দৈর্ঘ্য তরঙ্গ, দেন হচ্ছে তোমার শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা দেখছি। দেন পুরুষের গলা কেন মোটা হয়, এটা দেখলাম। দেন শ্রাব্যতার পাল্লাটা দেখলাম। তারপর হচ্ছে শব্দাত্মক শব্দ এর কি কি ব্যবহার আছে সেটা দেখছি। আজকের লেকচারটা এতটুকু ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।